You are watching 71 News Television. সন্ত্রাসী কিংবা দ্বৈত দানব নয়, শুধু কুকুরের উৎপাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগী ও অভিভাবকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। কুকুরের ভয়ে চিকিৎসা না নিয়ে হাসপাতাল ছাড়ছে রোগীরা। এসব যেন দেখার কেউ নেই। ঠাকুরগাঁয়ের এই চিত্র উঠে এসেছে আমাদের প্রতিনিধি সাদ্দাম হোসেনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে। ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় 1987 সালে সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। 100 শয্যা থেকে 250 বেডের হাসপাতাল হলেও অবকাঠামোর উন্নয়ন হয়নি। শয্যার অভাবে বাড়তি রোগীর ঠাঁই হয় মেঝেতে, কখনো কখনো বারান্দায়। এরপর কুকুরের উৎপাত, বিড়ম্বনায় পড়েছে রোগী ও অভিভাবকরা। আমার স্ত্রী এখানে আছে হসপিটালে, ওই কুকুর আমাকে ধাওয়া করে। যখন কুকুরকে পিটাতে যাই, কুকুর আমার সামনে আসে। আমি পানি আনতে যাই আর দূরে আসে কুকুর আমাকে ঘেরা করে যে পায়ের পিঠে খামাতে বাইরে থেকে কুকুরটা আসে, বুঝছেন, আসার পর বেডের নিচে বসে থাকে থাকে, কারণ আমরা হয়তো ফেরাই দিতে পারি, আর আবার সিস্টাররা দেখলে দেখে, না দেখে পাউরুটি, বিস্কুট ও ভাত তরকারিও খেয়ে ফেলছে তাদের। হাসপাতালের ভিতর বাহিরে মলমূত্র ত্যাগ করছে কুকুর। আক্রমণের শিকার হচ্ছে অনেকেই। কুকুরের ভয়ে আতঙ্কিত রোগীরা। ক্লিনিক ব্যবসায়ীদের এখন পোয়াবরা। নিচতলায় পড়েনি, শুধু এমার্জেন্সির সামনে 1-2 দিন আমার চোখে পড়ছে। সেটা সঙ্গে সঙ্গে ওয়ার্ডগুলি বলা হয়েছে যে কুকুরকে বিতাড়িত করো, সঙ্গে সঙ্গে সেটাকে সরাই দেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালটিকে কুকুর মুক্ত রাখতে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক নিউজ 71 নিউজ টিভি। You are watching 71 News Television. একবিংশ শতাব্দীর এই ডিজিটাল বাংলাদেশে প্লাস্টিক, সিলভার, সিরামিক, স্টিল সহ অত্যাধুনিক সব শিল্পের আবির্ভাবে বিলীন হতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় বাংলার ঘরে ঘরে দেখা মিলত মাটির তৈরি তৈজসপত্র। এখনো পহেলা বৈশাখে পান্তা ইলিশের সাথে দেখা মেলে হারিয়ে যাওয়া বাংলার সেই শানকি ঘটি বাটির। পহেলা বৈশাখ মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস ঐতিহ্যকে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার পাড়ার নলখি পালপাড়া গ্রামের কয়েকশো পরিবার এখনো জীবন জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে ধরে রেখেছে বাপদাদার পুরনো পেশা। প্রায় 200 বছরের পুরনো মৃৎশিল্পকে আঁকড়ে ধরে অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে তারা। বর্তমানে শিল্পায়নের কারণে কেউ আর মাটির তৈজসপত্র ব্যবহার না করলেও হতাশ নন এই গ্রামের মৃৎশিল্পরা। মূল পেশাকে ঠিক রেখে নতুন পরিকল্পনা নিয়ে এখনো কর্মোদ্যমে গ্রামের প্রতিটি পরিবার। ভোর থেকে পরিবারের সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হাড়ি পাতিল সহ তারা তৈরি করছে বিভিন্ন শোপিস, ফুলদানি, ফুলের টব, মাটির তৈরি খেলনা, মাটির গহনা। হাতে গোনা কয়েকজন মহাজন স্বল্প মূল্যে এসব পণ্য কিনে বিক্রি করেন ঢাকার বিভিন্ন শোরুমে। এছাড়া অন্যান্য সকল পণ্যই ফেরি করে গ্রামে গ্রামে বিক্রি করতে দেখা যায়। তবে অন্যান্য তৈজসপত্রের তুলনায় মাটির তৈরি স্যানিটারি পার্টের বেশ চাহিদা রয়েছে। তাই এই স্যানিটারি পার্ট তারা বেশি তৈরি করেন বলে জানা যায়। প্রতিটি পার্ট 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। এসব পণ্য বিক্রি করে যতটুকু উপার্জন তা দিয়েই চলে সংসার, ছেলে মেয়ের পড়াশোনা। তবে প্রতিটি পরিবারের সন্তানদের পড়াশোনার পাশাপাশি পৈতৃক এই পেশায় সহযোগিতা করতে দেখা যায়। দেলদুয়ার উপজেলার শুধু নলকি পালপাড়ায় নয়, বরং দেউলি, গুমজানি, বাথুলি গ্রামেরও প্রায় কয়েকশো পরিবার এই পেশায় জড়িত। এই পেশায় জড়িত প্রতিটি কারিগরদের সাথে কথা বলে জানা যায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ হুমকির মুখে। তাছাড়া সরকারি বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় অনেকটাই হতাশ মৃৎশিল্পী তথা কারিগরেরা। এই শিল্পের সাথে জড়িতরা মনে করেন সরকারি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে এখনো বাংলার ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। স্বাবলম্বী হয়ে শুধু দেশেই নয়, বরং অর্জন করা সম্ভব আন্তর্জাতিক মর্যাদা সহ বৈদেশিক মুদ্রা। আমি লেখাপড়া করি, এর পাশাপাশি বাড়িতে আর্থিক সহযোগিতার জন্য এই কাজটা করি, যাতে লেখাপড়া ভালোভাবে চালাতে পারি এবং পরিবার যাতে সুষ্ঠুভাবে আর্থিক স্বাবলম্বী হয়ে চলতে পারে। জন্মগত ব্যবস্থা আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপে, আমার দাদা এইটাই করতো, কারণ আমরা এটাই করতে পারে, আমরা এই কুয়ার পাড়ে আমরা রক্ষা রাখি, নাহলে আমাদের বহুলার নিয়ে খুব থাকতাম আর কি। এখন মোটামুটি ডাল বাচ্চা দেখাইতে পারি এই ল্যাপটিনের পাটটায়, বুঝছেন। আর সব আমাদের এই ল্যাপটিনের পাট না থাকলে আমাদের এই সিলভারে আমাদের বেশি ক্ষতি করে। আমরা কোনো সহযোগিতা পাই নাই, সরকারের কিন্তু সহযোগিতা পাইলে আমরা অনেক একটু এগিয়ে যেতাম। আমাদের মনে করেন এই জন্ম থেকে মনে করেন এই ব্যবসায় করি, এগুলা এখন চলে না। এখন মনে করে সিলভার, প্লাস্টিক এগুলা বেরোতে আমাকে এটা ডাউন দিয়ে দিছে। এখন আমাকে ব্যবসা চলবার চায় না, ইনকাম কম। পূর্বপুরুষদের কাছ থেকে জানা এবং শোনা 100-150 বছর আগের থেকেই এই পাল সম্প্রদায়ের লোকজন মৃৎশিল্প তৈরি করে নানা ধরনের খেলনা,
ফুলের টব, মূর্তি, বিভিন্ন কিছু তৈরি করে এরা দেশে বিদেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। এরা যে পরিমাণ পরিশ্রম করেও তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন তেমন একটা করতে পারেনি। আমার মনে হয় এই মেলা, খেলা এবং বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক যে অনুষ্ঠানগুলি আছে, এর মাধ্যমে তারা তাদের যে মৃৎশিল্পগুলি বিক্রি করে, এটাই তাদের জীবন ধারণের যথেষ্ট সহায়ক নয়। তবে দেশে বিদেশে এরা পুরস্কারও এনেছে। সরকার যদি একটু এদের দিকে দৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের এই নলকি পালপাড়ার মৃৎশিল্প দেশে বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করা সম্ভব এবং আমরাও তাতে স্বাবলম্বী হবে। আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের উপজেলা, আমাদের জেলা সবাই এই কৃতিত্ব নিয়ে অহংকার করতে পারবে। টাঙ্গাইলের দিলদুয়ার থেকে খালিদ হোসেন সিদ্দিকী, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাগানে মধু আহরণ করে বাড়তি লাভ গুনছে লিচু সমৃদ্ধ দিনাজপুরের বিরল উপজেলার বাগান মালিকরা। পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত মধু আহরণকারীরাও আশানুরূপ মধু আহরণ করতে পেরে বেশ লাভের আশা করছে। আর লিচু বাগানে মৌমাছি দিয়ে মধু আহরণ করায় লিচুর উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের বিরল উপজেলার লিচু বাগানগুলো এখন মুকুলে ভরা। মুকুল ভরা লিচু গাছের নিচে শোভা পাচ্ছে শত শত মৌমাছির বাক্স। ফেব্রুয়ারি মাসে গাছে মুকুল আসার সাথে সাথে ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মধু আহরণকারীরা। প্রায় প্রত্যেকটি বাগানে তারা মৌমাছির বাক্স বসিয়ে আহরণ করছে মধু। মধু আহরণকারী মৌচাষীরা জানায়, এক একটি বাগান থেকে তারা 2 থেকে 2.5 টন পর্যন্ত মধু আহরণ করছে। এই মধু তারা এপি প্রাণ সহ বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকেন। এই মৌসুমে মধু আহরণের পরিমাণ বেড়ে যাওয়ায় লাভের আশা করছে তারা। আর এই মধু আহরণ করে লাভবান হচ্ছে লিচুর বাগান মালিকরাও। একদিকে তারা মৌচাষীদের কাছ থেকে পাচ্ছে বাড়তি টাকা, আর অন্যদিকে মুকুল থেকে মধু আহরণের কারণে পরাগায়নের ফলে লিচুর ফলনও বাড়বে বলে জানিয়েছে তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, লিচু বাগান থেকে মৌমাছি দিয়ে মধু আহরণ করায় পরাগায়ন হচ্ছে বেশি, আর এই কারণে লিচুর উৎপাদনও বাড়বে। বিরল উপজেলার বিভিন্ন জাতের প্রায় 1300 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মধুমাস আসার আগেই লিচু সমৃদ্ধ দিনাজপুরের বিরলে মধুতে ভরে গেছে। আর এই মধু বাণিজ্যিকভাবে চাষ করায় দেশের সার্বিক অর্থনীতিতে কিছুটা হলেও প্রভাব পড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে সুবল রায়ের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কার্যকরী পদক্ষেপের অভাবে ঠাকুরগাঁয়ের কৃষকরা কীট ও বালাইনাশক কিনে প্রতারিত হচ্ছে। গুণগত মান সঠিক না থাকায় কীটনাশকের অধিক মাত্রায় ব্যবহার বাড়ছে। এতে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। অনেক সময় আমাদেরকে অনেক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আমাদেরকে ভুল তথ্য দেয় যে কীটনাশকটা ব্যবহার করার জন্য আমাদেরকে অ্যাবিউজ করায়। অনেক সময় দোকানদাররা এরকম কাজ করে, যেটা প্রয়োজন না সেটাও দেওয়ায়। কীটনাশকের ব্যবহার অনেক বেড়ে গেছে, আর আমাদের আসলে সবচেয়ে কৃষকরা অনেক কিছু জানি না, এবং যারা এই ওষুধ কীটনাশক বিক্রি করে এরাও কিন্তু সঠিকভাবে এটা দিয়ে আমাদেরকে জানায় না। কীটনাশকের বর্তমান যে মান, বুঝছেন, যে আগে কতগুলো প্রোডাক্ট ছিল যে মানের আর কি ছিল আর কি, মনে করেন যে যেমন কিছু কিছু প্রোডাক্ট ছিল যতটুকু মানে গুণগত মান লেখা থাকতো অতটুকু কিন্তু পাইতাম। এখন অনেক কিছুই দেখা যাচ্ছে কি যে হিসাবে পাওয়ার কথা হিসাবে কিন্তু পাচ্ছি। আসলে বাজারে তো অনেক রকমের কীটনাশক পাওয়া যায়, তো কত কীটনাশকের গুণগত মান ঠিক আছে, আবার কতগুলো আমার মনে হচ্ছে, আমি তো আর ল্যাবে পরীক্ষা করিনি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কতগুলোর কীটনাশকের মান ঠিক নাই। পিঁপড়ার অত্যাচারটা বেশি, এই জন্য আর কি বিষ কিনতেছে। ক্ষতিকর পোকা ও রোগবালাই দমনে ঠাকুরগাঁয়ে 1016টি গ্রামের হাজার হাজার কৃষক ফসলের ক্ষেতে অধিক মাত্রায় কীট ও বালাইনাশক অপব্যবহার করছে। এতে পরিবেশ ও মাটি বিষাক্ত হয়ে পড়ছে। অন্যদিকে মানবদেহে এর ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে। অজ্ঞতা, সঠিক নির্দেশনার অভাব ও কীটনাশক দোকানদারদের নির্ভরতার কারণে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ভোক্তারাও নিরাপদ খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষক প্রতারণা হচ্ছে অনেক, কীটনাশকের পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং কৃষক অতি তাড়াতাড়ি ফল বড় করার জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করতেছে, কিন্তু ওই স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমার বিক্রি করি আমরা, কিন্তু লাভের আশায়, কিন্তু ওটা কৃষকগুলো বুঝে না। কীটনাশকের ব্যবহার অবশ্যই দিন দিন বাড়তেছে, তারপর মানুষের ফসলের ক্রপিং ইন্টেন্সিটি বেড়ে গেছে,
ফসলের পরিমাণ বেড়ে গেছে সেখানে কীটনাশকের পরিমাণ বাড়ছে, কীটনাশকের দোকানের পরিমাণ বাড়ছে, তার মানে বোঝা যাচ্ছে কীটনাশকের বিক্রি বেশি হচ্ছে। কীটনাশকের ব্যবহার দিন দিন বাড়তেছে, কিন্তু কীটনাশকের মানটা আগের মতো নাই। এখন আগের চেয়ে অনেক বেশি ডোজ ব্যবহার করতে হচ্ছে, তাও পোকা মরে না। জেলায় 1704টি কীট ও বালাইনাশক দোকান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বালাইনাশক খারাপ মানের এটা বলা যাবে না, তবে কৃষকরা তাদের একটা ভুল করে থাকে যে তারা সঠিক ঔষধ অনেক সময় নির্বাচনে ভুল করে, আর সঠিক মাত্রা যেটা সে মাত্রা ব্যবহারে তারা ভুল করে, এবং নিয়ম যেটা আছে সে নিয়মও অনেক সময় ভুল করে। এ কারণে দেখা গেল ওষুধ সঠিক আছে কিন্তু সেখানে কাজ করছে না। তো এই ব্যাপারেও আমরা ওই যে ওসমানী পদ্ধতি আছে সেটা তাদেরকে স্মরণ করার জন্য যে মাঠে ঘাটে যেটা প্রশিক্ষণ আমরা প্রয়োগ করতেছি, তো এতে এখন মানুষের মধ্যে কিছু সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের বিশ্বাস যে মানুষের মধ্যে সচেতনতা যদি জাগ্রত হয় তাহলে কীটনাশকের যে অপব্যবহার এটা আস্তে আস্তে কমে আসবে। ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেন, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নরসিংদী জেলা কারাগারে চলছে সীমাহীন দুর্নীতি, যেখানে টাকা ছাড়া কোনো কাজই হয় না। কোর্টে জামিন দিলেও কারা কর্মকর্তারা ও কর্মচারীদের টাকা না দিলে বেরুতে পারছে না বন্দীরা। হয়রানি ও টাকা দেওয়া থেকে বাদ যায়নি শহীদ পরিবারের সন্তানরাও। আদালত জামিন দিলেও কারারক্ষীদের টাকা না দিলে বেরুতে পারছে না বন্দীরা। তাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। থেকে মুক্তি পাবো, অথচ তার একটা কয়েদি দালাল আছে, তার মাধ্যমে তাদেরকে সিলেক্ট করা কে কত টাকা দেবে মামলা অনুসারে। ডাকাতি মামলা হলে এত টাকা, অস্ত্র মামলা হলে এত টাকা, মার্ডার মামলা হলে এত টাকা। যদি তাদের কথা মতো টাকা না দেওয়া হয় তাহলে নরসিংদী ডিবি, নরসিংদী সদর থানা পুলিশ, যেই বন্দী যেই থানার সেই থানা থেকে পুলিশ এনে দেয়, এমন একাধিক আসামি আছে নরসিংদী কারাগার। শহীদের সন্তানও বাদ যায়নি ভোগান্তি থেকে। কারা কর্মকর্তা ও কর্মচারীরা দালালের মাধ্যমে শহীদের সন্তানের নিকট থেকে রাত্রি যাপনের কথা বলে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 5,000 টাকা প্রথম দিছিলাম, সে মানে না, আমার মায়ের লোক হয়েছে, হ্যাঁ 5,000 টাকা মানে না, তারপরে আমি 6,000 টাকা ওই দিন লাগছে। 6,000 টাকা দিয়ে আমি বলছি ভাই দয়া করে 200 টাকা দিন, এই 200 টাকাও আমার সে দিছে না। টাকা না দিলে মানে অসুবিধা হবে। আমি বললাম আমি একজন শহীদ পরিবার, আপনি দয়া করে মানে আপনি 1,000 টাকা কম নিন, কোনো 1 পয়সাও কম নেওয়া সম্ভব না। হ্যাঁ, আর তুমি কম দিলে এই মুহূর্তে তোমার নামায় দেবো। বন্দীদের নিকট থেকে এভাবে টাকা নেওয়া অবশ্যই দুর্নীতি, তাদের বিচার হওয়া উচিত বলে জানান নরসিংদী জজ কোর্টের এই আইনজীবী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যেহেতু এটা অবশ্যই দুর্নীতির পর্যায়ে পড়ে এবং এটার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হতো সেটাই নেওয়া হবে। নরসিংদী কারাগার একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। প্রতিবন্ধী স্বজনদের নিকট থেকে বিভিন্ন অজুহাতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও বন্দীদের সাথে দেখা করা, নিম্নমানের খাবার ও কারা ক্যান্টিন নিয়েও বিভিন্ন দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কারাগারের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71 নিউজ টিভি। দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের ন্যায্য মূল্য পাচ্ছে না দুগ্ধ উৎপাদনকারীরা। ন্যায্য মূল্য না পেয়ে তারা হতাশ হয়ে উঠেছেন। তবে দুধ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট তৈরি ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা করা হলে পুষ্টির ভারসাম্যের সাথে সাথে ন্যায্য মূল্য নিশ্চিত হবে বলে তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। দিনাজপুরের বিরল উপজেলার প্রতিনিধি সুবল রায়ের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দুধের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে জেলার প্রান্তিক পর্যায়ের দুগ্ধ উৎপাদনকারীরা, যারা ব্যক্তি উদ্যোগে অথবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও থেকে ঋণ নিয়ে গাভী পালন করে দুধ উৎপাদনে ভূমিকা রাখছেন। দুধ একটি আদর্শ খাবার। ক্যালসিয়াম সহ মানুষের প্রয়োজনীয় 6টি অপরিহার্য খাদ্য উপাদান দুধের মধ্যে বিদ্যমান, অথচ এই অভাব পূরণের এই উপাদানটির মূল্য একেবারেই কম। দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাটে বসে বড় একটি দুধের বাজার, যেখানে প্রতিদিন কয়েকশো কৃষক দুধ বিক্রি করতে আসে, কিন্তু বাজারে দুধের দাম একেবারে কম। 1 লিটার দুধ মাত্র 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। আর যেদিন আমদানি বেশি হয় সেদিন 20 থেকে 25 টাকা দরে দুধ বিক্রি করতে হয় তাদেরকে। দিনাজপুর জেলায় মোট গবাদি গরুর সংখ্যা 11,53,436টি। এর মধ্যে মহিষের সংখ্যা 78,263টি। জেলায় দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা 44,828 মেট্রিক টনের বিপরীতে
দুধ উৎপাদন 46,105 মেট্রিক টন। প্রান্তিক পর্যায়ে দুধ উৎপাদনকারীরা বললেন, এই এলাকায় দুধের দাম নেই, সরকার দুধ ক্রয় পদক্ষেপ গ্রহণ করলে তাদের উপকার হতো। যে দামে দুধ বিক্রি হয় তাতে তাদের পোষায় না বলে জানালেন তারা। এই দুধ বিক্রি হয়ে পোষায় না আমার, এই 30 টাকা 35 টাকা দুধ বেচে পোষায় না। গরুর ঘাস নাই, সমস্যা, এতে গরিব মানুষ, এতে মজুরির দাম বেশি, 200 টাকা পায়, 250 টাকা পায়, দুধ বেশি পোষায় না আমার। বিক্রি করে আসছি তো দাম টাম নাই, 25 টাকা 20 টাকা, আর সরকার টাকা দুধকে টানলে হয় তাহলে দাম পাইলে হয়। কিন্তু এখানে দুধের কোনো দাম নাই, 20 টাকা 25 টাকা দুধ। যদি সরকার এখানে কোনো পদক্ষেপ নিত, মানে সরকার দুধ কিনতো, তাহলে আমরা গরিব মানুষের খুবই উপকার হতো। এই এলাকায় দুধ ক্রয়ের বেশিরভাগ ক্রেতা দুধ ক্রয় করেন মিষ্টি তৈরির জন্য। তবে দুধ ক্রেতারা জানালেন, আমদানির উপর দুধের দাম নির্ভর করে। যেদিন আমদানি বেশি হয় সেদিন দুধের দাম কমে যায়। একটু দুধের আমদানি বেশি আছে, হয়তো এখন পর্যন্ত কেউ নেয়নি বা কোনো পাইকার পত্র আসে নাই। যেমন যারা এই দুধটা বেচে তাদেরও যেন একটা ইয়া হয়, 35 টাকা আমরা প্রায় আমি প্রতিদিন কিনি, 30-35 এরকম করেই কিনি। সচরাচর এখানে মার্কেটে না জিজ্ঞাসা করেন 100% লোক, আমি কথা মিথ্যা বললাম নাকি, 30, 35, 40 এরকম করে মার্কেট কোনো দিন। আজকে কম, আজকে এইটাই আমি বলবো, ওয়ালা আসেনি। জেলায় দুধ উৎপাদনের মাত্রা সন্তোষজনক। 6টি উপাদান বিদ্যমান দুধ প্রতিদিন প্রত্যেক ব্যক্তিকে খাওয়ার পরামর্শ দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সবাই জানি যে মিল্ক একটা হচ্ছে আইডল ফুড। মিল্ক থেকে ক্যালসিয়ামের একটা মেইন সোর্স এবং প্রোটিনেরও একটা সোর্স মিল্কের। সেজন্য মিল্ক গ্রামীণ পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মিল্ক উৎপাদন হয়, কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশন এবং প্রসেসিংয়ের অভাবে এটা সবার কাছে পৌঁছতেছে। এই জন্য দেখা যাচ্ছে যে গ্রামীণের যারা হতদরিদ্র জনগণ, তারা মিল্কের পুষ্টিগুণ থেকে তাদের ঘাটতি দেখা যাচ্ছে। এক বিশেষজ্ঞ জানালেন, ক্যালসিয়াম ও প্রোটিনের প্রধান উৎস দুধ। হতদরিদ্র জনগণ পুষ্টি ঘাটতিতে ভুগছে। সেজন্য সরকার ও উদ্যোক্তাদের এগিয়ে এসে উত্তরাঞ্চলে মিল্ক প্রক্রিয়াজাতকরণ প্লান্ট তৈরি করা সহ দুধের বাই প্রোডাক্ট তৈরি করে দুধ বিপণন ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে জানালেন তিনি। দিনাজপুর জেলায় গবাদি প্রাণীর সংখ্যা 11,53,436টি, মহিষের সংখ্যা 78,263টি। 2012-13 অর্থ বছরে দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 44,828 মেট্রিক টন, উৎপাদন হয়েছে 46,105 মেট্রিক টন এবং দুধ উৎপাদন সন্তোষজনক। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, এবছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে আশা করি। সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে একদিকে যেমন জেলার প্রান্তিক পর্যায়ে দুগ্ধ উৎপাদনকারীরা পাবে দুধের ন্যায্য, অন্যদিকে দূর হবে গরিব হতদরিদ্রের পুষ্টি ঘাটতি, পাশাপাশি দুধ বিপণন ব্যবস্থায় ফিরবে গতির সঞ্চার। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. কুড়িগ্রামের ধরলা পাড়ের বিনোদন পার্ক ও পিকনিক স্পটের নির্ধারিত স্থানে হঠাৎ গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড। প্রতিদিনই পার্কিং হচ্ছে লোড আনলোড শতাধিক ট্রাক, এতে বিপাকে দর্শনার্থীরা। এই সুযোগে ভুইফোর একটি শ্রমিক সংগঠন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অন্যদিকে দিনে দিনে কমে যাচ্ছে দর্শনার্থীর সংখ্যা, নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির মূল্যবান বৃক্ষ। মঙ্গার জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম, এই নাম খুঁজলেও গড়ে ওঠেনি একটিও বিনোদনধর্মী প্রতিষ্ঠান। জেলা ও উপজেলার শিশু পার্কগুলোর অবস্থাও নাজুক। প্রায় 22 লাখ জনসংখ্যার জেলার বিনোদন পিপাসুরা বিভিন্ন জেলায় যেত বনভোজন কিংবা ভ্রমণে। এরই মধ্যে ধরলা ব্রিজের পূর্ব উত্তর মাথায় সড়ক ও জনপদের প্রায় 35 একর জমিতে কর্তৃপক্ষ পার্ক ও পিকনিক স্পট নির্ধারণ করে শোভাবর্ধন বৃক্ষ লাগালে বিনোদন প্রেমীদের ভিড় বাড়তে থাকে। গত বছরের 15 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় ওই স্থানে আধুনিক পার্ক করার প্রতিশ্রুতি দিলে আশায় বুক বাঁধে জেলাবাসী। প্রতিদিন 15 থেকে 20টি দল এখানে আসতো পিকনিকে। পড়ন্ত বিকেলে পরিবার নিয়ে বেড়াতে আসতো অনেকেই, কিন্তু পিকনিক স্পটটি রাতারাতি হয়ে যায় ট্রাক স্ট্যান্ড। প্রতিদিন শতাধিক ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ইত্যাদি রাখা হচ্ছে। এতে কমে যাচ্ছে দর্শনার্থীর সংখ্যা, শোভা হারাচ্ছে
বিনোদন স্পটটি। গ্রামে আসলে আমাদের ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই, শুধুমাত্র আমাদের এই খোলামেলা এই ধল্লাপাট্টায় আছে, যেখানে আমরা এখানে সবাই মিলে পরিবার সহ ঘুরতে আসি। কিন্তু সেটাও এখন দেখা যাচ্ছে যে ট্রাক স্ট্যান্ড হয়ে এটা দখল হয়ে যাচ্ছে। এভাবে হয়তো পুরোটাই একদিন দখল হয়ে যাবে। তাই আমাদের প্রশাসনের কাছে আমার দাবি যে এই ট্রাক স্ট্যান্ডটা দ্রুত তুলে দেওয়ার যাতে ব্যবস্থা করে। তারা যেন এখান থেকে ট্রাক স্ট্যান্ডটা তুলে নেয় এবং আমরা আমাদের পরিবার নিয়ে যখন আমরা ঘুরতে আসি, ঠিক মাগরিবের আগে হোক পরে হোক, এখানে অনেক ধরনের ছিনতাইকারীর কবলে পড়তে হয় এই কুড়িগ্রাম এলাকাবাসীর লোকজনের। প্রধানমন্ত্রী নিজেই একটা উদ্যোগ নিয়েছেন এখানে একটা পিকনিক স্পট করবেন বলে। তো যদি এখানে একটা পিকনিক স্পট করেন তাহলে অবশ্যই আমাদের কুড়িগ্রামবাসীর জন্য খুব ভালো হবে এবং প্রশাসনকে এই দিকটাও একটু নজর দিতে হবে। তো সর্বোপরি ডিসি অফিস বা জেলা প্রশাসক মহোদয় যদি উদ্যোগ নেয়, এটা কুড়িগ্রামবাসীর আর কি অনেক বড় একটা পাওয়া হবে এই নদীর পাড়ে এই বিনোদন পার্কটি। স্ট্যান্ডের মতোই হঠাৎ গজে উঠেছে একটি শ্রমিক সংগঠন। জেলায় ট্রাক স্ট্যান্ড না থাকায় ওইখানে ট্রাক রাখায় প্রতি ট্রাক থেকে সংগঠনটি জায়গার ভাড়া দেয় 200 টাকা করে। টাকা নিচ্ছে নির্ধারিত মেইন মাস্টার। আমাদের কুড়িগ্রাম জেলায় ট্রাক স্ট্যান্ড নাই, এই জন্য আমরা ধল্লা ব্রিজের এইখানে ফাঁকা পাচ্ছি, এইখানে আমরা পিকনিক স্পটে গাড়ি রাখছি। যদি আমাদের কুড়িগ্রাম জেলায় সরকার যদি আমাদেরকে একটা ট্রাক স্ট্যান্ড করে দেয় তাহলে আমরা সেইখানে যাবো, এইখানে আমরা আর থাকবো না। কুষ্টিয়া থেকে গাড়ি নিয়ে আসছি এখানে কুড়িগ্রামে, ট্রাক স্ট্যান্ড নাই। ধল্লা ব্রিজের সামনে একটা যে ফাঁকা জায়গা আছে ব্রিজের মুখে, ওই জায়গাটাতে রাখছি। যেমন অসুবিধায় আছি, তারপর ওইখানে রাখার পরও অসুবিধায় আছি, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। কুড়িগ্রামে কোনো টার্মিনাল নাই, ট্রাক টার্মিনাল নাই। আমরা আসি ধল্লা ব্রিজের নিচে একটা ফাঁকা জায়গা, ওখানে আসি। চেইন মাস্টারও জানান টাকা নেওয়ার কথা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যানের সিরিয়াল মেইনটেইন ও জায়গার ভাড়া হিসেবে নেওয়া হচ্ছে এই টাকা। আমরা এখানে 3 মাসে করতে 4 জন, এখানে পার গাড়ি 150 টাকা করে নিচ্ছি। এই 150 টাকা নিচ্ছি, এটা খরচ অবধ হলো 4 জন এখানে কর্মচারী আছে এবং জেনারেটর আছে, এর বাবদ 150 টাকা নিচ্ছি। শ্রমিক সংগঠনের নেতার দাবি, জেলায় প্রায় 5 শতাধিক ট্রাক রয়েছে। সোনাহাট স্থলবন্দর চালুর পর প্রতিদিন শতাধিক ট্রাক আসা যাওয়া করছে। স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে ওই স্থানে রাখা হচ্ছে। তবে সরকার ট্রাক স্ট্যান্ড করলে এসব থাকবে না। আমাদেরকে পরপর 2টা নোটিশ দিল, আমরা বললাম আমাদেরকে জায়গা দিলেই আমরা এখান থেকে উচ্ছেদ হবো। যদি আমরা জায়গা না পাই আমরা এখান থেকে সরবো না, কারণ আমাদেরকে জায়গা দিয়ে এখান থেকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে। শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে ট্রাক ও বাস স্ট্যান্ড নির্মাণের জন্য জমি নির্ধারণে 7 সদস্যের দল কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আধুনিক পার্ক ও পিকনিক স্পট করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ট্রাক স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড স্থায়ীভাবে একটা ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড করার জন্য আমরা জায়গা দেখছি। ইতিমধ্যেই এ ব্যাপারে একটি কমিটি করা হয়েছে, কমিটি জায়গা দেখছেন। যদি আমরা সেরকম কোনো সুবিধাজনক স্থানে জায়গা পাই তাহলে আমরা এ ধরনের একটি ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডও করার চিন্তাভাবনাও আমরা করছি। এই ধরলা সেতুর কোনো জায়গা দখলের বা এখানে কোনো অবৈধভাবে কোনো অবস্থান তৈরি করার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা আইন মোতাবেক সেটা আমরা প্রতিহত করব। জেলার বিনোদন প্রেমীদের দাবি, কর্তৃপক্ষ দ্রুত ট্রাক স্ট্যান্ড সরিয়ে বিনোদন স্থানটিকে আধুনিক পার্ক নির্মাণে ব্যবস্থা নেবে প্রশাসন। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নরসিংদী পলাশে নিজ বাড়িতে আস্তানা করে জিনের রানী সেজে 12 বছর যাবৎ অপচিকিৎসা দিয়ে যাচ্ছেন মনোরা বেগম। তিনি ঝাড়ফুঁক দিলেই নাকি যে কোনো কঠিন ও জটিল রোগ ভালো হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত লোক ভিড় করে জিনের রানী মনোরা বেগমের বাড়িতে। সকল কঠিন ও জটিল রোগের সমাধান করেন তিনি, কিন্তু এই শক্তি কিভাবে অর্জন করেছেন তা তিনি নিজেই জানেন না। চিকিৎসা করে আপনার বাচ্চা হয় না, যাদের বাচ্চা প্রতিবন্ধী আছে তাদের আবার প্যারালাইস আছে, আবার 40 বছর 25 বছর মেয়েদের বিয়ে হয় না, এবার মেয়েদের বাদ খেতে পারে না, স্বামীকে তো অশান্তি হয়ে গেলে কাজ করতে ছেলে বিয়ে যেতে পারে, আমি যে গরিব পরিবারে চিকিৎসা চলে না, মনে করেন 10 টাকা ভালো জায়গা মনে করি 15 টাকা লাগে, শিখে পরে আত্মপরে খাওয়া পরে আমি সন্তুষ্ট করে ভালো করে আবার বাড়া দিয়ে দেয়, আবার তারপরে খাওয়া আগে আবার তারপর সেবা দিয়ে রাখি। এটা আমার মনে হয় আমি নিজে করে জানো আমার লগে এই জিনিস কেন আছে আর কেন সেবা করে আমি নিজে জানি আমার লগে কি আছে। তবুও চলছে জিনের রানীর চিকিৎসা, আর শত শত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তার চিকিৎসা নিতে। বিষয় ইট কোলা যে পানি ভরাটা এটা তো ওনার মনে করেন মেশিন ছাড়তে দেরি হয়েছে, মানুষ ডুবাইতে ইয়া করতে দেরি হয়েছে না। পরে তো দিই কদিন হয়েছে, ভরে তো দিই কোনো খোঁজ করে তো দিই
হ্যাঁ কোনো মানুষ কোনো মানুষ আওয়া যাওয়া রাস্তাটা করতেছে কোনো মানুষ যাইতে দিই না। এভাবেই চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে যাচ্ছে ভণ্ড কবিরাজ ও জিনের রানীরা এবং মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। রোগীরা কতটুকু সুফল পাচ্ছে এসব কবিরাজ ও জিনের রানীদের কাছ থেকে দেখতে চোখ রাখুন ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বে। রোগীরা কতটুকু সুফল পাচ্ছে এসব কবিরাজ ও জিনের রানীদের কাছ থেকে তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71 নিউজ। You are watching 71 News Television. শফিক প্রধান নামে এক লোকের একটি দামি মোবাইল চুরি হয়েছে তার বাসা থেকে। তার বিশ্বাস জিনের রানী মনোয়ারার কাছে গেলে চুরি হওয়া মোবাইল জিন দ্বারা উদ্ধার করে দিবে। একথা শুনে পিছু নেই লোকটির। পরের কাহিনী তার মুখেই শুনুন। আমি নরসিংদী থেকে আসছি। উনি নিজের মুখে বলছিল যে আমি একটা সাইকেল চুরি হয়েছিল, সেই সাইকেলটা আমি অনেক কষ্ট করে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি এই সাইকেলটা উদ্ধার করে দিছি। তো আমি আজকে আসছি যে ওই কথাটা আমার মনে আছে যে আমার ঘোরানো গেছে, 2টা মোবাইল হারানো গেছে বাসার থেকে। পরে আমি আজকে ওনাকে স্মরণ করলাম, এই জন্য আসছি। আল্লাহর সাথে বললে হয়তো আমার মোবাইলটা পেতে পারে এমন একটা আশা নিয়ে আসছি আর কি। লোকটিকে 48 ঘন্টার ভিতরে চুরি যাওয়া মোবাইল ফেরত পাবে বলে ঝাড়ফুঁক দেওয়ার কথা জানাই জিনের রানী। ঘটনা মনে করেন যদি দূরের লোকের লাগা তো মনে করি আমি শিও দিতে পারবো না, যদি মনে করি কাছের লোকের নিয়ে থাকে তো ইনশাল্লাহ যে ওষুধ দ্বারা মনে করেন এটা দেওয়া লাগবে। মনে করেন 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা টাইম দেন। কিন্তু ঘটনার 2 মাস অতিবাহিত হলেও চুরি যাওয়া মোবাইলটি আদৌ ফেরত পেয়েছে কি লোকটা, শুনুন তার মুখেই। মোবাইল তো দূরে থাকে, ভণ্ড মহিলা এটা, এরা বিভিন্ন এলাকা মহল্লায় গজাই উঠছে, এদের কিছু দালাল আছে, কপ্পর আছে, এই সমস্ত কাজ করে করে দালাল তৈরি করে রাখে, নেটওয়ার্ক এদের আস্তে আস্তে এরা মজবুত করে ছড়া। এটা সাধারণ মানুষের দৃষ্টিতে যেন এটা ধরা না পড়ে, এরা এমন একটা প্রক্রিয়া, এমন একটা কৌশল অবলম্বন করে। জিনের রানী মনোয়ারা বেগমের কিছু দালাল রয়েছে যারা নিজেরাই রোগী সেজে মানুষের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। একজনের ভূত ওটাই আমাকে এফেক্ট করছে। হ্যাঁ, এখন আমি তো কথা বলতে পারছি। 2 দিন আগে আমার এখান থেকে ধরে নিয়ে যেতে হতো, 2 দিন আগে। এখন আমি পুরো সুস্থ। কাল 1 দিন আগে আমার আম্মু শুনে গেছে এখান থেকে। জিন বাবা কিভাবে রোগীকে সুস্থ করার নামে অ্যাসিড জাতীয় তরল ঢেলে পা ঝলসে দিয়েছে দেখতে চোখ রাখুন ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে সাবেক সেনা সদস্য মোস্তফা কামাল। ডান পায়ে ব্যথা অনুভব করলে জিনের বাদশা চিকিৎসার কথা বলে অ্যাসিড জাতীয় তরল পদার্থ ঢেলে দেয় মোস্তফা কামালের পায়ে। কয়েক মিনিটের মধ্যেই ঝলসে যায় পুরো পা। একটা বোতল, কাঁচের বোতল লম্বা, এর ভিতরে সাদা নারকেল তেল যেমনি বসা থাকে এমনি বসা, এটা উনায়া নিয়ে আস। পরে আমার সরু বন্ধে গিয়ে উনায় নিয়ে আসে, আনছে পরে সেইগুলি দিছে। যাওয়ার 10 মিনিট পরে আমার খারাপি আসে, এমনি জ্বালা ফোড়া শুরু। পরে আমি পানি এনে দিছে, পরে দিয়ে লইছি, দিয়া লাইলো সাথে সাথে পুরো ঠান্ডা ফিরে গেল। ওষুধ হিসেবে অ্যাসিড জাতীয় পদার্থ ব্যবহারের কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। পায়ে ব্যথা ছিল তো কবিরাজ যেটা বলছে ব্যথাটা ভালো করে দিবে তার ওষুধ আর কি। তারপরে 1 মাস আগে সে ওই কবিরাজ ওষুধ তার পায়ে লাগাইছে, লাগার পর তার পায়েটা এরকম বার্ন হয়ে গেছে, পড়ে গেছে। এটা ওষুধের মধ্যে কবিরাজ ওষুধ দিচ্ছে, তার মধ্যে অ্যাসিড ছিল। তথ্য প্রযুক্তি ও সচেতনতার অভাবে মানুষ জিনের রানী বাদশার ফাঁদে অগ্রসর হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটা একটা কুসংস্কার এবং আমাদের এই সোসাইটির মানুষগুলো অধিকাংশই এই কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছে। আগে একটা বিষয় ছিল যে তোমার চুরি ডাকাতি বা অন্য কিছু করে তারা টাকা পয়সা লুটপাট করতো। এখন আইনশৃঙ্খলা আমার মনে হয় যথেষ্ট সচেতন, সেই বিষয়ে তারা মনে করে যে এটা রিস্কি পেশা। কিন্তু এখন সেটা মনে করে যে এটা হলো মানসিক এক ধরনের পেইন সৃষ্টি করে, মানুষকে ব্ল্যাকমেলিং করে মানুষের কাছ থেকে সর্বস্ব খুইয়ে নেয়। তথ্য প্রযুক্তিকে সকলের কাছাকাছি নিয়ে যেতে হবে। কাছাকাছি যদি যায়, আমার মনে হয় এটা এই বিষয়ে আরও অধিক সংখ্যক মানুষ সচেতন হয়ে উঠবে। নরসিংদী থেকে শফিকুল ইসলাম,
71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. দর্শকের অভাবে দিনাজপুরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হলগুলো। দিনাজপুর শহরে 5টি সিনেমা হলের মধ্যে 4টি হল বন্ধ হয়ে গেছে। টিভি চ্যানেলগুলোতে 20টিরও বেশি প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও মোবাইল ফোনে চলচ্চিত্র ও পাইরেসির কারণে বাংলাদেশের হল ব্যবসা কোণঠাসা হয়ে পড়েছে। ফলে হল ব্যবসায়ীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। আর হলগুলি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে জেলার কয়েক হাজার হল কর্মচারীরা। দিনাজপুর জেলায় সিনেমা হলের সংখ্যা প্রায় 25টি। এর মধ্যে শুধু দিনাজপুর এই শহরেই রয়েছে মডার্ন সিনেমা, চৌরঙ্গী সিনেমা, বোস্তান সিনেমা, লিলি সিনেমা ও কুঠিবাড়ি সিনেমা হল, যার মধ্যে বর্তমানে শুধুমাত্র মডার্ন সিনেমা হলটি খোলা রয়েছে। কিন্তু হলে বসে 3 ঘন্টা ব্যয় করে সিনেমা দেখার সময় যেন কারো নেই। এছাড়াও রয়েছে পকেটে মোবাইল ফোনে সিনেমা দেখার সুযোগ। আর্থিক দৈন্যদশার কারণে হল মালিকরা হল মেরামত, ডেকোরেশন বা উন্নয়নে অর্থ খরচ করতে চায় না। ভাঙ্গা সিট আর সারপোকার দখলে এখন সিনেমা হলের সিটগুলো। তাই পরিবারের সকলকে নিয়ে হলে বসে ছবি দেখার পরিবেশ এখন আর নেই। হল ব্যবসায়ীরা সিনেমা হল বন্ধ করে সেখানে নির্মাণ করছে মার্কেট, শপিং মল কিংবা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান। আর বেকার হয়ে যাওয়া কর্মচারীরা ফুটপাতে কাপড় বিক্রি কিংবা ডিম, ফুচকা, চটপটি এবং ফলমূলের দোকান করে দুবেলা দুমুঠো আহারের সন্ধান করছে। এর কারণ হিসেবে আমাদের দেশের চিত্র নির্মাতারা দর্শকের চাহিদা অনুযায়ী ছবি উপহার দিতে পারছে না বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। তাই তারা সিনেমা হলগুলোতে যাচ্ছে না। সুস্থ, রুচিশীল ও দর্শকদের চাহিদা অনুযায়ী চলচ্চিত্র নির্মাণ হলে আবারও দর্শকরা হলমুখী হবেন বলে মন্তব্য করেন দিনাজপুরের 50 বছরের পৈতৃক হল ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ। দর্শক পাবো থেকে আমি দর্শককে কিভাবে অনুরোধ করবো যে আপনারা হলে আসেন ছবি। এখনো তো ভালো ছবি চলে, এই যে আপনার ছুঁয়ে দিল মন, ভালো ছবি, ভালো ব্যবসাও করছে। আপনার ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি, আপনার রোমিও ভার্সেস জুলিয়েট, জাজ মাল্টিমিডিয়া, এটা তো খুবই সুন্দর ব্যবসা করছে। ভালো ছবি এখনো দর্শক আছে, এই জন্য আমরা চাই যে ভালো ছবি হোক। অবশ্যই সিনেমা আবার বাঁচবে বাংলাদেশে। সুস্থ ও সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার, যাতে হলিউড, বলিউড কিংবা টলিউডের মতো আমাদের ছায়াছবি আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, এই আশা করেন চলচ্চিত্র দর্শক। আসলে এখন সিনেমা কেউ দেখে না, মানুষের পকেটে টিভি, এখন মোবাইলে ছবি দেখে, প্রতিদিনে সিটিতে ডিজিটাল লাইনে ছবি দেখতেছে। আর সিনেমা দেখার মতো তো ভাই এখন নেই, মানুষের সময় নেই, আর বাংলা ছবিকে দেখে না এখন। অন্যদিকে সিনেমা প্রেমীদের মনের মতো ছবি নির্মাণ হলে আবারও বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহ দর্শক সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিনেমা সংশ্লিষ্টরাও। হলের আগের মতো পরিবেশ নাই, ছবির পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে। মা বোনদেরকে নিয়ে ছবি দেখতে আসা যায় না, সামাজিক ছবি নাই বললেই চলে। বিধায়ী হলের পরিবেশগুলো একেবারে নষ্ট। আর অনেক সময় দেখা যায় যে হল মালিকরা ওই চেয়ারের সমস্যা থাকার কারণে অনেকে ওই ছারপোকার কামড়ের ভয় থেকে আপনার হলে ছবি দেখতে আসে না। আপনার ব্রিজ লাইনে মানে আমাদেরকে ইন্ডিয়ান চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো, মানে আমাদের দেশি চ্যানেল ডিশ থেকেও দেখায় না, যা দেখে সব ইন্ডিয়ান চ্যানেলগুলো। মহিলার দর্শকরা ওইখানে আটকে গেছে। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য না হয়েও মেম্বার নামে পরিচিত পার্বতীপুরের পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামনাথপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী ওরফে ঘাস মেম্বার নির্বাচিত সদস্য না হয়েও মেম্বার বলে ডাকার উদ্দেশ্য জানতে চাইলে এলাকাবাসীরা জানান, এই ওয়ার্ডের বর্তমান মেম্বারের যে দায়িত্ব তার চেয়ে তিনি বেশি খোঁজ খবর রাখেন তাদের। আমার মসজিদের সামনে মনে করেন যে নামাজ পড়ার লোকেরা মসজিদে যাইতে পারে না, এক হাঁটু কাঁদো মনে করেন। এই উপমেম্বার গরিব মানুষ হলেও শ্রম দিয়ে মনে করেন যে বালু, ইট, আবার ভিটি এইখান হাতে মনে করেন যে 100 গজ পর্যন্ত মনে করেন যে আমাকে ফেলে দিচ্ছে। কথা বলছেন দিয়ে এখন তোমার কোনো কাদো মাদো হয় না, আমরা খুব শান্তিতে আছি। তারা আরো জানান, এই এলাকার গরিব মানুষের মেয়ে বিয়েতে তিনি আর্থিক সহযোগিতা, যে গ্রামে টিউবওয়েল নাই তিনি সেখানে টিউবওয়েল কিনে দেন, এলাকার রাস্তাঘাটের মাটি ভরাট করে দেন, গায়ের ছেলেদের খেলাধুলার জন্য 2টি ফুটবল কিনে দেন, যদিও তার নিজের সংসারই কাটে অভাব অনটনের মধ্য দিয়ে।
মানুষের উপকার করে। আমার একদিন তেল ছিল না, আমি বলছি ভাই আমাকে 20 টাকা দেন, তো আমি তেল আনি তরকারি পাক করবো, সঙ্গে সঙ্গে বাড়ি করে দিচ্ছে। কত মেম্বারকেই তো মেম্বার বানালাম, কেউ তো আমাদের জন্য কিছু করে নাই, নিজ নিজ স্বার্থ নিয়ে তারা ব্যস্ত। কিন্তু ঘাস মেম্বার আমাদের জন্য মেম্বার না হয়েও যা করেছে, মেম্বার বানিয়ে গ্রামের জন্য আরো কিছু করার সুযোগ দিতে চাই বলে জানান গ্রামের লোকজন। জলের কষ্ট হয়ে গেছে, আর বছর চৈত মাসে কোটে পাবো জল দিছে কর। এখন সরকারি মাটি থাক কি নিজের মাটি থাক, সবাই চলপুল খায়া বাঁচো। ঘাস মেম্বার দিছে, আমরা চিনি, আমার কষ্ট দেখি দিছে। উনি ঘাস বিক্রি করে, এই জন্য ওনাকে সবাই ঘাস মেম্বার বলে ডাকেন। আমরা সবাই বলে গোটাই পৃথিবী। পরিবারের কাছে জানতে চাইলে তার মা জানান, ছোটবেলা থেকেই অপরের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে গিয়ে দাঁড়ান তিনি। আমার ছেলে কি করেন, কি কাজ করেন? সব কাজে করে, কৃষি করে, ভ্যান চলায়, ঘাসের ব্যবসাও করে। আমি শুধু তার পাশে মনোযোগী এই কাজগুলোর জন্য। খুশি আর কি। আচ্ছা, এই জন্য আপনি ছেলের প্রতি সন্তুষ্ট? হ্যাঁ, ওই যখন এতটুকু, তখন থাকি নিজের পরনের যে বস্ত্র, তবু ওই গরিব যে কষ্ট কারো ঠান্ডা লাগতেছে তাকে দিয়ে আসে। ওই যে ব্যবসা করে ঘাসের পয়সা, বাড়ি সব কিছু আনি বইয়ের হাতত না দিয়ে কিছু ওইখানে দান খয়রাত করি, যারটাকে সে তাই ধরিয়ে। তার স্ত্রী বলেন, সে নিজের সংসারে ছেলে মেয়েদের সংসারের দিকে খেয়াল না রেখে অপরের বিপদে আপদে সুখে দুঃখে এগিয়ে যায়। বিয়ের 18 বছরেও সে সংসারের কোনো উন্নতি আনতে পারেনি, শুধু একটাই কারণে। আর টাকা পয়সা সব তো ঘাস বিক্রি করে, আর বাড়ির দেয় না, সংসার তো অভাব, সব গুলের মাসকে দেয়। এই মাসে টিউবওয়েল দিয়ে দেয়, এই রাস্তা পাকা করে দেয়, এই মাটি কাটি দেয়, ফিরে এই ছেলেগুলো ফুটবল কিনে দেয়, এইটাতে সংসারটার ক্ষতিপূরণ। গ্রামের লোকজন আপনাকে ঘাস মেম্বার বলে ডাকে, তাতে আপনার কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গ্রামের লোকজন আমাকে ভালোবেসে ঘাস মেম্বার বলে ডাকে। মেম্বার হতে চায় না, কিন্তু গায়ের মানুষজনের আবদারও ফেলতে পারি না। সবাই আমাকে মেম্বারের চোখে দেখতে চায়। মেম্বার হতে পারি আর না পারি, সারা জীবন গায়ের মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আবার লোক ডাক করা আসি তো একদিন দেওয়া একটা বেরি চাওয়া, শরীরে কাপড়া চলা, এক পাকে কলসি পানি নেওয়ার জন্য আইসে মারে বাড়ি। তো কোটে যান, আমি তো তখন চিনিও না, প্রথম আসা যাওয়া তো পানি বিলি গোসল করার জন্য। কত দূর অসুস্থ মানুষ কীভাবে যাইবেন, কল নাই করে না, অন্য রাস্তা দেয় না। তখন ওখানে একটা টিউবওয়েল বাকি নিয়ে এসে দিয়েছিলাম জিগুলের দোকান থেকে, পরে ঘাস দিয়ে সত্য হয়ে গেছি। দিয়েছিলাম ছেলেদেরকে, সেখানে 2টাই দিয়েছিলাম, বাকি ছেলেরা আসছিল 10-15 জন খেলা আগে, ওদেরকে একটা দিয়েছিলাম। তারপর যদি মারা যায়, গরিব মানুষ যদি মারা যায়, আচ্ছা আমি সেখানে দাঁড়ার চেষ্টা করি আর কি, যদি সংবাদ পাই, কাপড়ের কাপড় যদি তারা ইচ্ছুক হয় আমি দিয়ে দিই। পার্বতীপুর থেকে তৌহিদুজ্জামান, 71 নিউজ টিভি। 71 নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযথ পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করছি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে।
এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি আহমেদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শীঘ্রই চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71. আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায়ের ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তির যুগ এবং সারা পৃথিবী যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71-এ, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি আহমেদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স,
প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. আমি মনে করি আপনারা বস্তুনিষ্ঠভাবে যে খবর প্রচার করবেন এবং খবর প্রচারের সাথে সাথে যে বিশ্লেষণ অভিজ্ঞ মহলের প্রতিনিধির মাধ্যমে জনসাধারণকে উপস্থাপিত করবেন, তার আলোকে আমাদের দেশের জনগণ অধিক সচেতনভাবে নাগরিক হিসাবে তাদের ভূমিকা পালন করতে সক্ষম হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে আমাদের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করেছেন যে এদেশের সৃষ্টি হয়েছিল যাতে সকল নাগরিক স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। সমৃদ্ধি অর্জন করার জন্য যে প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছেন জননেত্রী শেখ হাসিনা, তার সাথে এই চেতনাবোধ বৃদ্ধির ভিত্তিতে আপনারা যে স্বাধীন সত্তা সম্পর্কিত চেতনা সকল মানুষের মধ্যে জাগরিত করবেন, তা আমাদের সকলের জন্য জয় সুনিশ্চিত করবে। জয় হোক আপনাদের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। 71 নিউজ চ্যানেলের কলাকুশলী এবং কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের অনেক অনেক সাফল্য কামনা করি। নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন এই সংবাদে থাকবে। আবার অভিনন্দন জানাচ্ছি এই চলার পথে আমরাও সবাই সাথে থাকবো। You are watching 71 News Television. হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে নবনির্মিত দৃষ্টিনন্দিত একটি মসজিদ পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র। উপজেলার বরগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি সবার নজর কেড়েছে। দৃষ্টিনন্দন গম্বুজ বিশিষ্ট বৃহৎ এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছে গ্রামের মুসল্লিরা। তাদের উপরে টিন দিয়ে আমরা নামাজ পড়ছি, কেউ এই মসজিদ দেওয়ার মতন আগ্রহী আসিল না। মোহাম্মদ জিলুমিয়া উদ্যোগী ইয়া মসজিদটা করছিল। তো আগে টিনের মসজিদ আসিল, এখন বিল্ডিং হওয়ার কারণে এই একসাথে নামাজ পড়া যায়, এই হিসাবে আমরা একটা আনন্দ যে মসজিদ দিয়েছে তার লাগেও আমরা দোয়া করি। একসময় এই গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল। শুক্রবার অথবা ঈদের দিনে জামাতে সবাই একসাথে নামাজ আদায়ের সময় দেখা দিত জায়গার সংকট। অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো গ্রামবাসীদের। অবশেষে নতুন মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের বেঁধে রাখা স্বপ্ন পূরণ হলো গ্রামবাসীর। প্রায় 3 একর জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র। তবে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে প্রাচীনতম আমলের বড় গম্বুজটি, যা দূর থেকে দেখলে যে কাউকেই মুগ্ধ করে। এখনো মসজিদের সকল কাজ সম্পন্ন হয়নি, দ্বিতীয় তলার কিছু কাজ বাকি রয়েছে। নামাজও করা যায়, দেখতে সব সুন্দর লাগে। নামাজ নেওয়ার সময় না মসজিদ
বুঝতে বুঝলে এই সাইটের মধ্যে কিন্তু ওইদের মাঝেও মানুষও সমালোচনা করে ওটা আমরা সুন্দর। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করেছেন জুলুমিয়া নামের এক লন্ডন প্রবাসী। গুমগুমিয়া গ্রামকে আধুনিক করতে আরো অনেক পরিকল্পনার কথা জানান জিলুমিয়া। আমার একটা লাইফ লং ড্রিম আছে যে আমি একটা মসজিদ বানাইমু। তো আমি আমার এলাকাবাসীর সবরে নিয়ে তারা সহযোগিতায় এই মসজিদটা গড়ে তুলছি। আর গ্রামে নিয়ে আরো অনেক কিছু স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আগামীতে দেখি কি করা যায়। স্থানীয়রা বলেন, একসময় জিলুমিয়া না থাকলেও জিলুমিয়া কর্তৃক নির্মিত এই মসজিদটি থাকবে আজীবন। জিলুমিয়ার কথা সবাই মনে করবে। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে মতিউর রহমান মুন্না, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে গড়ে ওঠা সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদের লোক দেখানো বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া চলা এই উচ্ছেদ অভিযান থামাতে বিভিন্ন মহলের তদবির আছে জানালেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শামসুজ্জোহা। মার্চ মাসের 15 তারিখের পর মহাসড়ক ও সড়কগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে দেখা গেছে সড়ক ও জনপদের লোক দেখানো উচ্ছেদ অভিযান। এ সময় সড়ক ও জনপদের একজন উপবিভাগীয় প্রকৌশলী থাকলেও পাওয়া যায়নি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। এদিকে সড়ক ও জনপদের জমিতে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় লক্ষ লক্ষ টাকা অগ্রিম দিয়ে মাসে মাসে হাজার হাজার টাকা দোকান ভাড়া গুনছেন স্থানীয় দোকানিরা। এ ব্যাপারে জানতে চাইলে এক দোকানি বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ দোকানি ভয়ে মুখ খোলেনি। অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালীন দেখা গেছে মহাসড়কে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ দোকানিদের বেচাকেনা করতে। এ সময় তারা জানায় কোনো বিশেষ দিনকে সামনে রেখে সড়ক ও জনপদ উচ্ছেদ অভিযান পরিচালনা করে, পরে আবার আগের মতো দোকান বসিয়ে ব্যবসা শুরু করে তারা। এ বিষয়ে সড়ক ও জনপদের উপস্থিত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। এমন লোক দেখানো অভিযানে আদৌ মহাসড়ক সড়কগুলোর অবৈধ দখল উচ্ছেদ করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সাভার থেকে আব্দুল কাইয়ুম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. জ্যৈষ্ঠ মাসে নয়, সারা বছরই ফলছে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কচুবাড়ি গ্রামের কৃষক ফজলুল হকের গাছে কাঁঠাল। এই গাছের কাঁঠাল খেতে সুস্বাদু ও রসালো। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ দিতে পারছে না ওই কৃষক। প্রায় 35 বছর আগে ফজলুল হকের বাবা সফির উদ্দিন কিশোরগঞ্জ থেকে এই গাছটির চারা সংগ্রহ করে বাড়ির উঠানে রোপণ করে। নিবিড় পরিচর্যায় 5 থেকে 6 বছরে ওই গাছে কাঁঠাল আসে। প্রতি কাঁঠাল 120 টাকা থেকে 150 টাকায় বিক্রি করছেন এই কৃষক। আমি এই 12 মাসের গাছের চারাটা বীজ আনছিলাম ময়মনসিংহ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। আমার বাবা আনছিল আগে, আমরা এখানে রোপণ করছি আগে বেশি করে। এরপরে আমার একটা চারা আছে, এটা প্রায় 35 বছর আগের কথা। 35 বছর আগে লাগাইছিলাম আমি এটা। ওখান থেকেই 12 মাসে কাঁঠাল হচ্ছে এখনো। এই গাছের কাঁঠাল ও চারা বীজ সংগ্রহ করতে ভিড় করছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কচুবাড়ি এলাকায় 12 মাসি নামে একটা কাঁঠাল গাছ আছে। সেই গাছে নাকি অনেক কাঁঠাল ধরছে এবং সুস্বাদু খাইতে খুব। আমার যেন একটু কিউরিয়াসিটি জাগলো, আমি ছুটে আসছি একটু দেখার জন্য। বহুত জায়গায় ঘুরি অবশ্যই, কিন্তু কখনো কাঁঠাল দেখিনি। এই সময় যে এই মাসে কাঁঠাল পাওয়া যায়, এরকম কাঁঠাল গাছ চোখে খুব কম পড়ে না বলতেই চলে আর কি। এত সুন্দর একটা ফল, যে আমাদের জাতীয় ফল এটা কাঁঠাল। সরকারিভাবে এই কাঁঠাল গাছের জাত ছড়িয়ে দিলে সারা বছর ফলের চাহিদা মেটাতে সক্ষম হবে। অন্যদিকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। সারা বছরে পাওয়া যায় এটা, আর খাওয়ার জন্য খুবই সুস্বাদু। 12 মাসি কাঁঠাল খুবই স্বাদ, খুবই মিষ্টি, অফ সিজনেই ফলে। এই গাছে চাচ্ছি যে এই ফজলুল হক ভাইয়ের বাড়িতে যে কাঁঠাল গাছটা আছে, এই গাছটার কিভাবে আরো এই এলাকায় সম্প্রসারিত করা যায়। সম্প্রসারিত হলে প্রত্যেক বাড়িতে যদি অসময়ে কাঁঠাল হয়, আমি জানি যে অসময়ের কাঁঠাল ওনার মুখ থেকে শুনলাম যে সিজনে একটা কাঁঠাল আমরা 10-20 টাকায় কিনতে পারি, কিন্তু এখন একটা কাঁঠাল 150 টাকায় বিক্রি হচ্ছে। তো এটা তো একটা জাতীয় অর্থনীতিতে এটা ভালো একটা ভালো ফলাফল আসতে পারে। আমার প্রথমেই আমি যখন এখানে চাকরিতে আসি আজ থেকে 28 বছর আগে, তখন আমি দেখি যে এখানে একটা 12 মাসি কাঁঠাল গাছ, এটা তো পরিচর্যা নেওয়া দরকার। আমি তখন থেকেই চাষির সঙ্গে আলোচনা করি এবং তাকে সার, গাছের যেন চারার এবং ফল যেন বেশি হয় এবং ফলের সাইজ যেন বড় হয়, সেজন্য আমি সার প্রয়োগের বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ওনাকে আমি বলি।
ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেন, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. স্বাধীনতার 44টি বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার সম্মাননা মেলেনি আজও। অভাবের কারণে দিন কাটছে তাদের অর্থাহারে আর অনাহারে। তাদের মাঝে রয়েছে অনেকেই বীরঙ্গনা। মুক্তিযোদ্ধার সম্মাননায় ভূষিত করার দাবি উঠেছে বহুবার, কিন্তু আমলে নেয়নি কেউই। স্বাধীনতা যুদ্ধের ভয়ালো ঘটনার রূপ নিয়েছিল এই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পুটিমারা ইউনিয়নের প্রাণকৃষ্ণপুর, আন্দোলগ্রাম, সারাইপাড়ার খায়েরগুনি 4টি গ্রামের 119 জন লোককে গুলি করে হত্যা করে পাক বাহিনী। সম্ভ্রমহানির ঘটনাও ঘটেছিল এসব গ্রামে। এলাকার বীরঙ্গনারা লজ্জায় মাথা উঁচু করে সমাজে কিছু বলতে পারেনি। দারিদ্রতার নির্মম কষাঘাতে মানবেতর জীবনযাপন করেছে তারা। দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরাম উপজেলার চড়ারহাটে শহীদদের স্মরণে নির্মাণ করেছে শহীদ মিনার, কিন্তু বীরঙ্গনাদের স্বীকৃতি প্রদানের জন্য এগিয়ে আসেনি কেউই। এক সন্তান নিয়ে সংসার, এতিম আমি। টিভি পর্দায় প্রধানমন্ত্রীকে দেখলে তাকে সালাম দেই, কিন্তু আমাকে দেখার কেউ নেই। বলতে বলতে কেঁদে ফেলেন এক মা। আমার একটা ছেলে, আমি কোথায় যাব? আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে, কোথায় যাব আমি? আমি ইতিম হয়ে এত দুঃখিত। সরকারে আমার দিকে একটু লজ্জা করে দেখবে না, একটু লজ্জা করে দেখবে। আজও আমি যখন টেলিভিশনে যখন বক্তব্য দেখে তখন আমি সালাম দিই, তাকে দেখা পাইলে আমি সালাম দেই। তবে তাই কি একটু খাবে আমার ইতিমের দিকে লক্ষ্য করে দেখে না। যুদ্ধে স্বামীকে হারিয়ে দ্বিতীয় সংসার গড়েও সুখের নাগাল পেলেন না। আমার স্বামী মেরে ফেলে, আমার কোলে 6 মাসের বাচ্চা ছিল, বাচ্চা কাড়ি নিয়ে ফেলে দেওয়ার পর আমার নির্যাতিত ছিল। আমি পরে দ্বিতীয় স্বামী করে সেই স্বামী সংসারে কোনো রকম করে। আমাদের জায়গা হয় নদীর পাড়ে, গ্রামে জায়গা নেই। দেশ স্বাধীন করে গ্লানি ছাড়া কিছুই পেলাম না বলে জানান এই বীরঙ্গনা। কে দিল আমাকে জায়গা? আমাদের জায়গা হলো নদীর ধার, আমাদের জায়গা হয় না। গ্রামের মানুষ আমাদেরকে জায়গা দেয় না। আমরা দোষী ছিলাম, কি করব? কি পেলাম? দেশ স্বাধীন করে রক্ত দিলাম, সম্মান দিলাম, সব দিলাম, পেলাম না কিছু, কিছুই না। আজ 74 বছর হয়ে গেছে, 45 বছর, কিচ্ছু 45 বছর হয়ে গেল, আমরা কিচ্ছু না। আমার বাড়ির থেকে 3 জন আমাকে দাবড়ে নিয়ে যায়। তারপর বহু দূর আমার বাড়ি থেকে নদী আছে। তারপর আমি নদীর কাছাকাছি, তারপর আমাকে ধরে ওই লোকগুলা, তারপর নদীর যা পড়ি, নদীর যা ঝাঁপতে 7 মাস পর নদীটা একটু ভরা ভরা। তারপর নদীর 3 জন, 2 জন ইয়ে করে থাকে, দাঁড়িয়ে থাকে, আর একজনের পোশাক খুলে রাখতে আমি নদীর থেকে দেখতেছি। পোশাক খুলে অস্ত্রপাতি গুলা আর 2 ঝাঁক দিল। আমি কিছু আমার আর জীবন বাঁচবে না মনে হয়। একজন তাহলে পারে নদীর নামতে, নদীর নামে কিছু যায়, আল্লাহ কি হুকুম উঠে আনো। তারপর আর একজন, 2 জনে উঠে আলো, আর একজন কিছুতেই আসে না। এখান থেকে মনে হয় নদীটা ওই রাস্তা না, ওই গাছগুলা এত দূর আমার পিছনে পিছনে যায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করে মুক্তিযোদ্ধার সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নিয়েছেন এলাকার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার। নারী নির্যাতন করে অনেক নারী, এই বিষয়টা মুখ খুলছে না তারা। এখন আমি মুক্তিযোদ্ধা হিসেবে জানতেছি এরা বীরাঙ্গনা। এই বীরাঙ্গনাদের অভাব অনটন, তাদের স্বামী নাই, অনেকের ছেলে নাই, তাদের সংসার পরিচালনা করার লোকজন নেই। এরা অসহায়, এমনই অসহায় তাদের করুণ দৃশ্য। তাই আমি তাদের দিকে তাকিয়ে আমি একটা আবেদন করেছি বীরাঙ্গনাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, মুক্তিযোদ্ধার সম্মানে সম্মানিত করা হোক, এটাই আমার মূল উদ্দেশ্য। আবেদন পেয়ে বিষয়টি খতিয়ে দেখছেন উপজেলা নির্বাহী অফিসার। 40 জন মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমরা বীরাঙ্গনা হিসেবে চিনি, তাদের অন্তর্ভুক্তির জন্য। বিষয়টা এখনও তদন্তাধীন, আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। আশা করি খুব দ্রুত আমরা এটা পজিটিভ বা নেগেটিভ একটা রেজাল্ট আমরা পাবো এবং সরকারের দৃষ্টিতে আমরা এটা নিয়ে আসবো। দিনাজপুরের হিলি থেকে কুদ্দুস আলী, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।